আজকে আমরা আলোচনা করব সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর আচরণ। তড়িৎ দ্বিমেরু কি সেটা আমরা জেনেছি এর আগের ভিডিওতে। তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সেটাও আমরা জেনেছি। এবার আমরা দেখব যে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। তারপরে দেখব যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখলে পরে সেটি কিরূপ আচরণ করে। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে যে এখানে তোমরা বেশ কিছু নতুন নতুন জিনিস জানতে পারবে, যেটা তোমাদের স্থির তড়িতের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে একটি সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। সুষম তড়িৎ ক্ষেত্র কি? এই সুষম তড়িৎ ক্ষেত্র আমরা তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে যখন পড়েছি তখন কি দেখেছি যে কোনো একটি আধান, ধরে নাও এই একটা প্লাস কিউ আধান আমার এখানে রাখা আছে, তাহলে কি করবে, এই প্লাস কিউ আধানটি তার চারিপাশের যে মাধ্যমটি তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে এবং ওই মাধ্যমটি একটি বিশেষ বৈশিষ্ট্য অর্জন করে, যেটাকে আমরা নাম দিয়েছি তড়িৎ ক্ষেত্র। অন্য কোনো একটি আধানকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তাহলে সে একটি তড়িৎ বল অনুভব করে, তাই তো? অর্থাৎ আমি যদি একটা স্মল কিউ আধানকে নিয়ে আসি এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তার ফলে তার উপরে যদি এফ পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করে, তাহলে এই প্লাস কিউ আধানটির জন্য তার চারপাশে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, এটাকে আমরা লিখতে পারি কি, ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা আমরা দেখেছি যে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা কি পাবো? সাজিয়ে লিখলে পাবো এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে যদি আমি ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে তার উপরে এফ পরিমাণ বল প্রযুক্ত হবে। বোঝা গেল? এবার এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই আধানটির জন্য তার পাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু সব জায়গাতে সমান হয় না। আধানের কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, আর আধান থেকে আমরা যত দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত কমতে থাকবে। এটা আমরা দেখেছি আলোচনাতে। তো তাহলে কি হলো যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান নয়, কিন্তু যদি এমন হয়, আমি যদি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করি, আধানের ডিস্ট্রিবিউশনটা এমনভাবে হয় যে এই অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো সব জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান, তাহলে আমি বলতে পারি এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কি বললাম? সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান থাকবে। এটাকে তোমরা একটু দেখতে পারো, একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব আরও। সেটা কি? ধরে নাও এইখানে একটা এইরকম প্লেট আছে, আমি পাশে আরেকটা এইরকম সেম মেটাল প্লেট রাখলাম। ঠিক আছে, এবার এই প্লেটটাকে আমি প্লাস আধান দ্বারা আহিত করলাম, আর এই প্লেটটাকে আমি মাইনাস আধান দ্বারা আহিত করলাম। ঠিক আছে, তাহলে এই দুটো প্লেটের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই যে এই দুটি প্লেটের মাঝখানে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রটি, এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রকে এগুলো এরকম কতগুলো সমান্তরাল রেখা দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা যখনই বলবো যে সুষম তড়িৎ ক্ষেত্র, তখন সেটাকে বোঝানোর জন্য আমরা কি করি, কতগুলো সমান্তরাল রেখা আঁকি। এইরকম কতগুলো সমান্তরাল রেখা যখন আঁকা থাকবে তাহলে আমরা বুঝবো যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে ডিফাইন করছে, যার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, ই। অর্থাৎ এই অঞ্চলের প্রতিটা জায়গাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই। পরিষ্কার? শর্তটা কি? শর্ত হচ্ছে যে এই রেখাগুলো সমান্তরাল রেখা হতে হবে এবং এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা সবসময় সমান হতে হবে। এগুলো সমান হতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে বোঝাচ্ছে। পরিষ্কার বোঝা গেল কথাটা? তাহলে এই রেখাগুলো কি? এই রেখাগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। তোমরা শুধু নামটা এখন আপাতত জেনে রাখো। এটা নিয়ে আরেকটা ভিডিও রয়েছে তড়িৎ বলরেখার উপরে, তোমরা সেটা যদি দেখো তাহলে বিস্তারিতভাবে এই জিনিসটা সম্বন্ধে আমি ওখানে আলোচনা করেছি। ঠিক আছে, এটাকে বলা হয় তড়িৎ বলরেখা। সেইখানে দেখবে এই সুষম তড়িৎ ক্ষেত্রের ধারণাটা আরও বেশি স্পষ্ট হবে, কেন আমরা সমান দূরত্বে এই সমান্তরাল লাইনগুলোকে আমরা আঁকলাম। বোঝা গেল? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র এইরকম একটা কতগুলো সমান্তরাল লাইন দ্বারা বোঝানো হয়। পরিষ্কার হলো?
এইবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের ধারণার পাশাপাশি আমাদের আরেকটা জিনিসের ধারণা যেটা আমরা মেকানিক্সে জেনেছি, সেটাকেও এখানে আমাদের প্রয়োজন। তো তোমরা নিশ্চয়ই সেটা পড়েছো আমি ধরেই নিচ্ছি, তবু আমি একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে। যারা জানো খুব ভালো, যারা জানো না তারা একটু জেনে নাও, কারণ এই থিওরিটা আমাদের এখানে কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো তো নামটা মনে পড়ে কিনা, দ্বন্দ্ব, দ্বন্দ্ব তথা দ্বন্দ্বের ভ্রামক। এটা পড়েছো কখনো? দ্বন্দ্বের ভ্রামক। এই দ্বন্দ্বের ভ্রামককে আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় টর্ক। TORQUE, টর্ক। কি এই দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বা দ্বন্দ্ব বলতেই বা কী বোঝায়? দেখো, তোমরা যখন মেকানিক্সে রোটেশনাল মোশন পড়েছো, রোটেশনাল মোশনে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে কোনো একটা বস্তু ধরে নাও এই রকম একটা বস্তু আমার কাছে আছে। এবার এই বস্তুর ওপরে আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম। ধরে নাও এটাকে যদি আমি এই দিক বরাবর টানছি, তাহলে কি করবে, এই বস্তুটা এই দিক বরাবর সরবে। এখন এই বস্তুর উপরে আমি সমমানের আরেকটা বল আমি প্রয়োগ করলাম, একদম এই সমান এই রেখা বরাবর। এটা সোজা হলো না রেখাটা, মানে মোটামুটি তোমরা বুঝে নাও যে হ্যাঁ, এই রেখা বরাবরই সমানভাবে সমমানের বল আমি একটা বিপরীত দিক থেকে বল প্রয়োগ করলাম। অর্থাৎ এই বস্তুটাকে ধরে নাও আমি এদিক বরাবর টানছি, তুমি এদিক বরাবর টানছো। তাহলে কি হবে, এই বস্তুটার উপরে নেট বল কত? এই বস্তুর উপরে নেট বল কিন্তু 0। অর্থাৎ নেট বল কত হবে? 0, কারণ এদিকে এফ বল ক্রিয়া করছে, এদিকে এফ বল ক্রিয়া করছে, তাই নেট বল কত হচ্ছে? 0। তার ফলে কী হবে, এই বস্তুটার কোনো সরণ ঘটবে না, ঠিক আছে, সরলরৈখিক কোনো গতি এর মধ্যে আসবে না। কিন্তু এই বলটি যদি আমি এমনভাবে ক্রিয়া করি, ধরে নাও এই বলটি আমরা ক্রিয়া করছি কীরকমভাবে, এই বলটি আমরা ক্রিয়া করছি এই রকম, আমি এই দিক বরাবর বল প্রয়োগ করছি আর তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করছো। এখনও দুটো বলের মান সমান, এখনও দুটো বলের মান সমান, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় থাকবে না। এই ক্ষেত্রেও এদের নেট বল 0, অবশ্যই এদের নেট বল 0, কিন্তু এই বস্তুর মধ্যে একটি ঘূর্ণন সৃষ্টি হবে। কেন? সেখানে আমরা দেখেছি যে কোনো একটা বস্তুর মধ্যে বলের পরিমাণ যদি 0 হয়, অর্থাৎ তার উপরে যদি কোনোরূপ কোনো বল ক্রিয়া না করে, তাহলে তার কোনো সরলরৈখিক গতি হবে না। কিন্তু এই যে দুটি বল ক্রিয়া করছে তাদের মান সমান, তারা বিপরীতমুখী, কিন্তু তারা একই বস্তুর ওপরে ক্রিয়া করছে, অথচ তাদের প্রয়োগ বিন্দু এক নয়। এখানে কিন্তু এই যে এফ বল আর এই এফ বল, এদের প্রয়োগ বিন্দু কিন্তু একই। আমি এই বিন্দু থেকে মনে করছি এই দিক বরাবর বল প্রয়োগ করছি, এই দিক বিন্দু থেকে এই দিক বরাবর বল প্রয়োগ করছি, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে কোনোরূপ কোনো সরলরৈখিক গতি আসবে না। কিন্তু যদি আমি সেম বল প্রয়োগ করছি, একই বস্তুর ওপরে বল প্রয়োগ করছি, কিন্তু বলের প্রয়োগ বিন্দুটা আলাদা, আমি এইখানে বল প্রয়োগ করছি, এটার ক্ষেত্রে আমি এইখানে বল প্রয়োগ করছি, তাহলে এর ফলে কি হবে, এই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কীরকমভাবে? এইরকম, এটা এদিক এই বলটা এদিক বরাবর ঘোরানোর চেষ্টা করবে, এই বলটা এদিক বরাবর একে ঘোরানোর চেষ্টা করবে। অর্থাৎ বলা যায় এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। কি বললাম কথাটা? এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে এইরকম, এই কথাটাই আমরা এখানে লিখছি। দেখো, যখন এই বস্তুটার উপরে আমি এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলাম এফ, আর এই দিক বরাবর একটা বল প্রয়োগ করলাম সমান মানের বল এফ, তাহলে বলতে পারি এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। অর্থাৎ এই দ্বন্দ্বের একটা ভ্রামক থাকবে, যেমনটা আমরা দেখেছি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে এই একটা আমাদের নেগেটিভ কিউ আধান রয়েছে, এদিকে একটা পজিটিভ কিউ আধান রয়েছে। তার মানে কি, এখানে আধানের যা মান, এখানেও আধানের মান একই, কিন্তু তারা বিপরীতমুখী। তাহলে এটা একটা কি করে, তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। এবং এই তড়িৎ দ্বিমেরুর একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে। সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়, এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স যদি 2x হয়, তাহলে আমরা লিখতে পারি যে 2x × q, অর্থাৎ একটু সাজিয়ে লিখলে
পি ইজ ইকুয়ালস টু 2qx। এটা আমরা পড়েছি, বারবার এটা আমরা আলোচনা করেছি, এক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এখানে যখন দুটো বল দুই দিকে ক্রিয়া করি তখন এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে এবং এই দ্বন্দ্বের একটি ভ্রামক থাকে। এই দ্বন্দ্বের ভ্রামক বা এটাকে বলা হয় টর্ক। বারবার দ্বন্দ্বের ভ্রামক না বলে টর্ক, এই কথাটি সবচেয়ে বেশি প্রচলিত, টর্ক। এটাকে সাধারণত প্রকাশ করা হয় টাও দিয়ে, এটাকে বলা হয় টাও, TAU, টাও। তোমরা নিশ্চয়ই শুনেছো এর আগে, অনেক বইতে দেখবে এটাকে ক্যাপিটাল লেটার L দিয়েও প্রকাশ করা হয়, তবে আমরা এক্ষেত্রে টাও দিয়েই প্রকাশ করবো, এটি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে টাও এর মান কত হয়? এই দ্বন্দ্বের, এই যে এই দুটো বল নিয়ে একটা দ্বন্দ্ব গঠিত হয়েছে, সেই দ্বন্দ্বের ভ্রামকের মান কত হবে? এখানে যেমন দেখেছিলাম এই যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হচ্ছে? আধানের মান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব। আর বলের ক্ষেত্রে বলের দ্বন্দ্বের ভ্রামকের মান হচ্ছে বলের মান ইন্টু তাদের মধ্যবর্তীকার দূরত্ব। অনেকটা মিল রয়েছে না দুটোর মধ্যে? তাহলে এখানে কি হবে? এখানে বলের মান কত? F, আর এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স। এবার এইখানে একটু ধ্যান দিয়ে শোনো তোমরা, এই যে ডিস্টেন্সটা আমরা মেজার করি, ডিস্টেন্সটা মেজার করার একটা পদ্ধতি রয়েছে। আমরা এইখান থেকে এই ডিস্টেন্সটা মেজার করলে হবে না, এদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব মাপতে হবে। লম্ব দূরত্ব বলতে কি বোঝায়? এটাকে তোমরা একটু এক্সটেন্ড করো এদিক বরাবর পেছন দিকে, এটাকে একটু এক্সটেন্ড করো, তাহলে এই যে এদের মধ্যবর্তীকার শর্টেজ ডিস্টেন্স, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। পরিষ্কার? যদি এটার মান d হয়, অর্থাৎ এই দুটো বল যে ক্রিয়া করছে তাদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব, সেটা যদি d হয় তাহলে টাও ইজ ইকুয়ালস টু হবে F ইন্টু d। বুঝতে পারলাম? টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক বলতে কি বোঝানো হচ্ছে? যে বল ক্রিয়া করছে সেই বলের মান এবং তাদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, এক হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়, আর দ্বিতীয় দেখলাম যে দ্বন্দ্ব, তারপরে দেখলাম দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলতে কি বোঝায়। এবার এই জিনিসটাই আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে কাজে লাগবে, যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখলে পরে তড়িৎ দ্বিমেরুটি কিরূপ আচরণ করে। পরিষ্কার বোঝা গেল? তাহলে দ্বন্দ্বের ক্ষেত্রে শর্তটা হচ্ছে এই, যে দুটো বল যে ক্রিয়া করছে বল দুটির মান সমান হতে হবে, তারা বিপরীতমুখী হবে, তারা একই বস্তুর মধ্যে ক্রিয়া করবে, কিন্তু তাদের প্রয়োগ বিন্দুটা আলাদা হবে, অর্থাৎ একই বিন্দুতে তারা ক্রিয়া করবে না। এই বলটা এই বিন্দুতে ক্রিয়া করছে, এই বলটা এই বিন্দুতে ক্রিয়া করছে, কিন্তু তারা একই বস্তুর মধ্যে ক্রিয়া করছে। তাহলে এই ক্ষেত্রে এদের নেট বল শূন্য। আমরা জানি যে কোনো একটি বস্তুর উপরে যদি কোনো বল ক্রিয়া না করে, কোনো বস্তুর উপরে যদি বল ক্রিয়া না করে, তাহলে তাই সেই বস্তুটি স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ নেট বল শূন্য হওয়ার মানে হচ্ছে এই বস্তুর সরল রৈখিক গতি শূন্য, অর্থাৎ সরল রৈখিক গতি তার মধ্যে থাকবে না। কিন্তু এই দ্বন্দ্বের জন্য একটি টর্ক ক্রিয়া করে, এই টর্কের ফলে কি হবে? এই বস্তুটার মধ্যে, এখানে যে বস্তুর কথা আমরা বলছিলাম, এই যে আমাদের কাছে এই বস্তুটার কথা আমরা বলছিলাম, এই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কার জন্য? এই যে টর্ক ক্রিয়া করছে এই টর্কের জন্য। অর্থাৎ টর্ক কিন্তু শূন্য নয়, যার ফলে কি হবে? এর মধ্যে একটি ঘূর্ণন গতি সৃষ্টি হবে, ঘূর্ণন গতি সৃষ্টি হবে। অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে বল ক্রিয়া করার ফলে তার মধ্যে যদি কোনো সরল রৈখিক গতি না হয়, তাহলে আমরা বলতে পারি তার মধ্যে নেট বল কত? শূন্য। কিন্তু তার মধ্যে যদি একটি ঘূর্ণন গতির সৃষ্টি হয়, বস্তুটি ঘুরতে শুরু করে, তাহলে আমরা বলতে পারি তার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বা বলা যেতে পারে তার মধ্যে একটি টর্ক ক্রিয়া করছে, এবং সেই টর্কের মান কিন্তু শূন্য নয়। শূন্য হলে পরে তাহলে তার কোনো ঘূর্ণন গতিও থাকবে না। যদি কোনো বস্তুর মধ্যে কোনো সরলরৈখিক গতিও না থাকে, ঘূর্ণন গতিও না থাকে, তাহলে বলতে পারি তার মধ্যে নেট বলও শূন্য, তার মধ্যে টর্কের মানও শূন্য। বোঝা গেল পরিষ্কার কথাগুলো? এইবার আসছি আমাদের মূল বিষয়ে। সেটা কি? আমরা ধরে নিলাম এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই ধরে নাও এইরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যেগুলো কতগুলো প্যারালাল লাইন দিয়ে আমরা বোঝাই, তাই কি না?
তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে রাখবো। তড়িৎ দ্বিমেরুর কি শর্ত? যে দুটো আধান থাকবে, এই একটা আধান আর এই একটা আধান, যাদের মান সমান কিন্তু তারা বিপরীতধর্মী। অর্থাৎ এটা যদি আমাদের নেগেটিভ কিউ আধান হয়, এটা হবে আমাদের পজিটিভ কিউ আধান, এবং এদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা খুব ক্ষুদ্র দূরত্ব। ধরে নিচ্ছি আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ধরি, এই ক্ষেত্রেও তাই ধরছি, এটা ধরে নিলাম 2x ডিস্টেন্স। বোঝা গেল? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 2x ডিস্টেন্স। এই তড়িৎ দ্বিমেরুটিকে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা ধরে নিচ্ছি ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যার সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে এই যে তড়িৎ দ্বিমেরুটি, এই তড়িৎ দ্বিমেরু, একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে। এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটাকে আমরা কিভাবে লিখি? এটা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ বরাবর, এটাকে স্মল লেটার পি দিয়ে প্রকাশ করা হয় না? পি দিয়ে প্রকাশ করা হয়। এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে থিটা কোণে আনত, এইভাবে আমরা প্লেস করলাম। কি বললাম কথাটা? আরেকবার বলছি। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুকে আমরা থিটা কোণে আনত করে রাখলাম। এবার কি হবে? এবার এইটুকু রিমাইন্ড করো এই জিনিসটা। এখানে আমরা কি দেখলাম? যে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি আধানকে রাখলে পরে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই বলের মান কত হয়? F = Q × E। পেয়েছি না? তাহলে এইখানে দেখো, এই যে তড়িৎ দ্বিমেরুটি রয়েছে, এই তড়িৎ দ্বিমেরুর জন্য, এই তড়িৎ দ্বিমেরুর এই যে আধানটি, এই আধানটির উপরে এই তড়িৎ ক্ষেত্রের জন্য বল প্রযুক্ত হবে। কত বল? Q × E প্লাস Q × E বল প্রযুক্ত হবে না? এবার দেখো, এই যে মাইনাস কিউ আধান, এর উপরে তো একটা বল ক্রিয়া করবে। আমরা যখন আলোচনা করেছিলাম যে F = Q × E, সেখানে যে আমরা বলি, বা এটাকে সাজিয়ে লিখলে E = F/Q, সেখানে আমরা কি বলেছিলাম? এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তার অভিমুখ কোন দিক বরাবর হবে? বল যে দিক বরাবর ক্রিয়া করবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিক বরাবরই হবে। তাই বলেছি কিনা? কিন্তু ওখানে একটা কথা আমরা বারবার বলেছি, সেখানে যে আধানটাকে আমরা ধরে নিয়েছিলাম, সেই আধানটা কিন্তু একটি ধনাত্মক আধান ছিল। অর্থাৎ ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ তড়িৎ বলের অভিমুখের বরাবর, কিন্তু সেটা যদি ঋণাত্মক আধান হয় তাহলে ঠিক উল্টো হয়। অর্থাৎ একটি ঋণাত্মক আধানের উপরে যদি F পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে বলের অভিমুখ যে দিক বরাবর হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ঠিক তার উল্টো দিক বরাবর হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে নেগেটিভ কিউ আধানের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যদি এই দিক বরাবর হয়, তাহলে এর উপরে ক্রিয়াশীল বলের অভিমুখ হবে এই দিক বরাবর। কত সেটা মান? F/Q × E মাইনাস Q × E। এটাকে আমরা ভেক্টরিক্যালি লিখি, বলতো একটা ভেক্টর রাশি। বোঝা গেল পরিষ্কার? তাহলে এইবার একটু জিনিস খেয়াল করো, এই যে দ্বন্দ্বের কথা আমরা বললাম, এই দ্বন্দ্বের ক্ষেত্রে কি বললাম? দুটি বল ক্রিয়া করছে একই বস্তুর উপরে। আমরা দেখো, একই তড়িৎ দ্বিমেরুর উপরে দুটি বল ক্রিয়া করছে, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। এখানে যেমন ক্রিয়া করছে, এর একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। এদের মান সমান, এদের দেখো মান সমান, এটাও Q × E, এটাও Q × E। এখানে নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে? যে এটার বিপরীত। পরিষ্কার? তাহলে একই বস্তুর মধ্যে দুটো বল ক্রিয়া করছে, সমমানের বল, কিন্তু তাদের প্রয়োগ বিন্দু আলাদা। একটা এই জায়গাতে ক্রিয়া করছে, আরেকটা এই জায়গাতে ক্রিয়া করছে। তাহলে এটা কি করলো? একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো না? তাহলে এই দ্বন্দ্বের ভ্রামক থাকবে। দ্বন্দ্বের ভ্রামককে আমরা কি বলছি? টর্ক। তাহলে এখানে টর্কের মান কত হবে? এখানে আমরা একটু উপরের দিকে যাই, তাহলে এই জায়গাটাতে আমাদের লাগবে কাজে, এই জায়গাটাতে। এখানে আমরা কি দেখলাম? দ্বন্দ্বের ভ্রামক। হ্যাঁ, এখানে আমরা কি দেখলাম? দ্বন্দ্বের ভ্রামক বা টর্কের মান কত হয়? টর্কের মান হয় এই যে বলটা ক্রিয়া করছে সেই বলের মান এবং তাদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব। এক্ষেত্রেও আমাদের তাই হবে। এখানে আমরা কি দেখব? টর্ক। টর্ক বা এটাকে লিখছি টাউ দিয়ে। টাউ কত হবে? আধানের উপর ক্রিয়াশীল বলের মান উপর বল ইন্টু বল দুটির মধ্যেকার লম্ব দূরত্ব।
এই দুটো গুণফলের সঙ্গে সমান তো, এখানে দেখলাম না বলের মান এবং তাদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব। এবার লম্ব দূরত্বটা আমরা কীভাবে মেজার করি? এখানে আধানের উপর ক্রিয়াশীল বলের মান তো আমরা এখানে সহজেই পেয়ে যাচ্ছি। বলের মান কত? কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই। আমরা ভেক্টরিক্যালি লিখছি না, যেহেতু শুধুমাত্র আমরা প্রথমে মানটা দেখবো যে মানটা কত হচ্ছে, কিউ ইন্টু ই। আচ্ছা, এদের মধ্যবর্তীকার লম্ব দূরত্বটা কীভাবে বেরোবে? লম্ব দূরত্ব বলতে বোঝাচ্ছি কীভাবে, যে এইটাকে আমরা একটু পেছন দিকে এক্সটেন্ড করলাম, এরকমভাবে পেছন দিকে এক্সটেন্ড করলাম। তাহলে এই আধান থেকে এই আধানের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স, বা এই বলের সঙ্গে এই বলের মধ্যবর্তীকার যে শর্টেস্ট ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, এই যে দূরত্বটা, এটাই হচ্ছে এদের মধ্যবর্তীকার লম্ব দূরত্ব। পরিষ্কার হলো কথাটা? তাহলে আমাদের কি দরকার? এই দূরত্বটা কত সেটা দরকার। এবার দেখো খেয়াল করে, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে থিটা কোণে আনত। এবার আমরা জ্যামিতি শর্ত থেকে জানি যে একটা ইনক্লাইন্ড এরকম একটা নত তলের সঙ্গে, নত রেখার সঙ্গে একটা রেখা, এরকম রেখা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখার সঙ্গে সমান্তরাল যে কোনো রেখা এর সঙ্গে থিটা কোণই উৎপন্ন করবে। অর্থাৎ এই রেখাটিও এর সঙ্গে, এই রেখার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করবে। পরিষ্কার? তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, বা আমি যদি এখানে আরেকটা সমান্তরাল রেখা আঁকি সেটাও এখানে থিটা কোণই উৎপন্ন করবে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো না? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা কি দেখলাম? এটা হচ্ছে আমাদের অতিভুজ, এখানে থিটা কোণটা যার সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, আর যেটা খাড়া অবস্থায় আছে সেটা লম্ব। এবার আমরা সেই যে কথাটি মনে করো যে লাগা কস খাড়া সাইন, অর্থাৎ অতিভুজের কোসাইন হবে কোনটা? যেই থিটাটা যেই বাহুর সঙ্গে লেগে আছে, এটা হচ্ছে আমাদের তাহলে অতিভুজ ইন্টু কস থিটা, অর্থাৎ 2x কস থিটা। আর খাড়া অবস্থা যেটা থাকে সেটা সাইন টার্ম হয়, অর্থাৎ এটা হবে আমাদের 2x সাইন থিটা। বা এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটাকে যদি তোমরা দেখো সাইন থিটা কত হবে? সাইন থিটা মানে কত হয়? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব, এটা লম্বের মান, লম্বে এটাকে ধরে নিচ্ছি আমরা, নাম দিয়ে দিই, এটা আমাদের মনে করো, এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এটা আমাদের সি। তাহলে লম্ব কত হবে? এসি। আর অতিভুজ কত? এ বি। পরিষ্কার? তাহলে আমাদের এখান থেকে পাবো এসি মানে কত হচ্ছে? এ বি সাইন থিটা। আর এ বি কত? এ বি হচ্ছে আমাদের 2x, তাহলে 2x সাইন থিটা। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, লম্ব দূরত্বটা, এটা 2x সাইন থিটা হলো এসির মান। তাহলে এখানে আমরা কি লিখব? লম্ব দূরত্ব হচ্ছে 2x সাইন থিটা। তাহলে এটাকে একটু যদি আমরা রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে লিখি, তাহলে পাবো 2q ইন্টু এক্স ই সাইন থিটা। পারি তো লিখতে? এবার দেখো তো এই টার্মটাকে একটু চেনা চেনা লাগে কিনা। এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের মান কত হয়? পি এর মান, আধানের মান এবং তাদের মধ্যবর্তীকার দূরত্ব। আধানের মান কিউ এবং মধ্যবর্তীকার দূরত্ব 2x, অর্থাৎ পি এর মান হবে কিন্তু 2q ইন্টু এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি পি, তাহলে হলো পি ই সাইন থিটা। অর্থাৎ টাও এর মান কত হলো? যে এই তড়িৎ দ্বিমেরুর উপরে প্রযুক্ত টর্কের মান, সেটা হচ্ছে পিই সাইন থিটা। হলো পরিষ্কার? এটাই আমাদের বের করার ছিল, যে একটি তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে তার উপরে একটি টর্ক ক্রিয়া করবে। এই ক্ষেত্রে দেখো এর উপরে ক্রিয়াশীল মোট বল কত, নেট বল কত? এখানে দেখো, এখানে নেট বল কত? নেট বল, এটার মান কিন্তু 0। একটা ক্রিয়া করছে প্লাস কিউ ইন্টু ই, আরেকটা ক্রিয়া করছে কত? মাইনাস কিউ ইন্টু ই। তাহলে নেট বল কত হলো? 0। অর্থাৎ এর কোনো সরলরৈখিক গতি হবে না। নেট বল যদি 0 হয় তাহলে বুঝতে পারি আমরা তারপরে সরলরৈখিক গতি হবে না, কিন্তু টর্কের মান তো 0 হচ্ছে না, তার মানে এটার মধ্যে একটা ঘূর্ণন গতি সৃষ্টি হবে। কীরকমভাবে? একটা ঘূর্ণন গতি সৃষ্টি হবে এই রকম, এই দিক বরাবর একটা, এই বলটাকে এদিক বরাবর ঘোরানোর চেষ্টা করবে, আর এই বলটা এটাকে এদিক বরাবর ঘোরানোর চেষ্টা করবে। অর্থাৎ এটার মধ্যে একটা রোটেশন চলে আসবে। সেটা কার জন্য হচ্ছে? টর্কের জন্য। অর্থাৎ নেট টর্ক সেটা 0 নয়, অর্থাৎ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। বোঝা গেল টাওটা কত? এটা। এবার এই যে টাও বা টর্ক,
টর্কের মান কত হলো পি সাইন থিটা। এবার এটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি তাহলে ভেক্টরিক্যালি লিখলে কি পাবো, ইন ভেক্টর ফর্মে লিখলে টাও হয়, এটা ভেক্টর চিহ্ন দিতে হবে, এটা হয় পি ক্রস ই। কেন লিখলাম এই কথাটা পি ক্রস ই? তোমরা ভেক্টরের গুণফল পড়েছো। ভেক্টরের গুণফল কত প্রকারের হয়? দুই প্রকারের, একটা হয় স্কেলার গুণফল আর একটা হয় ভেক্টর গুণফল। ভেক্টর গুণফলের কি দেখেছি, স্কেলার গুণফলে কি দেখেছি? স্কেলার গুণফলে দেখেছি যে দুটি ভেক্টর, এই যদি একটা ভেক্টর হয় এ আর একটা ভেক্টর মনে করো বি, এই দুটি ভেক্টরের মধ্যে যদি ডট গুণ নেই বা স্কেলার গুণ নেই তাহলে সেটা একটা স্কেলার রাশি পাই। কিন্তু যদি এ এবং বি এর মধ্যে ভেক্টর গুণফল নেই তাহলে আমরা একটা ভেক্টর গুণফল পাই, তাই কি না? তার মধ্যে একটা আমরা কি পাই, ভেক্টর গুণফল পাই। মানে গুণফলের ফলে যেই নতুন রাশিটি পাবো সেটাও একটা ভেক্টর রাশি। এখানে পি একটি ভেক্টর রাশি, ই একটি ভেক্টর রাশি, এই টর্ক টাও সেটাও একটা ভেক্টর রাশি। ভেক্টরিক্যালি লিখলে এটা হয়। এবার এই ভেক্টরের মান কত হয় আমরা জানি, মড অফ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু এ বি সাইন থিটা, হয় কি না? যেখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তীকার কোণ, অর্থাৎ এ যদি এদিক বরাবর ক্রিয়া করে, বি যদি এই দিক বরাবর ক্রিয়া করে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তীকার কোণ যদি থিটা হয় তাহলে আমরা এ ক্রস বি হয় এ বি সাইন থিটার সঙ্গে সমান এর মানটা। তাহলে আমরা পি ই সাইন থিটা, এখানে পি ক্রস ই কে কী লিখতে পারি, পি ই সাইন থিটা, যেটা এখান থেকে আমরা পেয়েছি। তাহলে এর উপরে যে ক্রিয়াশীল টর্কের মানটা আমরা পেলাম, তার ভেক্টর রূপ কী পেলাম। এবার যেহেতু টর্ক একটা ভেক্টর রাশি তাহলে তো এর একটা অভিমুখ থাকবে। অভিমুখটা বের করার পদ্ধতি কী? অভিমুখটা বের করার পদ্ধতি আমরা এই ভেক্টর গুণফলের ক্ষেত্রেই দেখেছিলাম। সেটা কি, যে এখানে যদি আমরা একটা স্ক্রুকে রাখি, যেটা আমরা মনে করো ওই যে দরজা জানালার ক্ষেত্রে যে আমরা স্ক্রুগুলো লাগাই, সেই স্ক্রু কী থাকে, এরকম থাকে না, উপরে এখানে একটা কাটা জায়গা থাকে, এখানে আমরা স্ক্রুড্রাইভারের মাথাটা দিয়ে এটাকে ঘোরাতে পারি। এবার যদি মনে করি একটা স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে এখানে ঘোরাই এই স্ক্রুটাকে, এবার ঘোরালে পরে দুটো কেস হতে পারে। আমি যদি একে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘোরাই, এটা কি দিবে, ভিতর দিকে যাবে। আর যদি এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই তাহলে সেটা কি উপর দিকে উঠে আসবে। অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘোরালে এটা নিচের দিকে আসবে, আর ঘড়ির কাটার উল্টো দিকে ঘোরালে এটা উপর দিকে উঠে আসবে। এবার আমরা কি করছি, এ ক্রস বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছি। তাহলে এ থেকে বি এর দিকে যাওয়া মানে কি, আমরা ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরছি। তাহলে এইখানে এ ক্রস বি এর ফলে যে নতুন ভেক্টরটি তৈরি হবে তার অভিমুখ কোন দিক বরাবর হবে, উপর দিক বরাবর। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। এখানে দেখো এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিক বরাবর ক্রিয়া করছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ক্রিয়া করছে আমাদের এই দিক বরাবর, এই হচ্ছে আমাদের পি। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে আমাদের এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের ই হলো। এবং এদের মধ্যবর্তীকার কোণ কত, থিটা। এই যে আমরা দেখলাম পি এদিক বরাবর ক্রিয়া করছে, ই এদিক বরাবর ক্রিয়া করছে, তার মধ্যবর্তী কোণ কত, থিটা। এবার এর ফলে এই পি ক্রস ই করলে পরে আমরা একটা নতুন ভেক্টর পাচ্ছি, সেটা কত, টাও, অর্থাৎ টর্ক। এই টর্কের অভিমুখ কোন দিক বরাবর হবে, এখানেও আমাকে একটা স্ক্রুকে রাখতে হবে। এখানে যদি আমি একটা স্ক্রুকে রাখি, এটার মতো একটা স্ক্রুকে যদি আমি এই জায়গাতে রাখি, রেখে পি থেকে ই বরাবর ঘোরাই, পি ক্রস ই করছি তো, পি ক্রস ই, তার পি থেকে এই দিক বরাবর যদি আমি ঘোরাই তাহলে এটা কী হবে, আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে হচ্ছে সেটা নিচের দিকে যাবে। অর্থাৎ এখান থেকে আমাদের যে টর্কটা পাবো সেই টর্কের অভিমুখ হবে নিচের দিক বরাবর। এটা হচ্ছে আমাদের টর্কের অভিমুখ। পরিষ্কার বোঝা গেল কথাটা? তার মানে এই যে কম্পিউটার স্ক্রিন বা এটা মোবাইল স্ক্রিন, তোমরা যদি মোবাইলে দেখে থাকো তাহলে এই যে মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের উপরে যদি পি এবং ই ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তীকার কোণ যদি থিটা হয় তাহলে টাও হবে এই স্ক্রিনের ভেতর দিক বরাবর। কথাটা বোঝা গেল? ভেতর দিক বরাবর। তোমরা যদি একটা স্ক্রুকে এই জায়গাতে এনে রাখো, রেখে যদি এই ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, প্যাচ দাও ঘড়ির কাঁটার দিকে স্ক্রুড্রাইভার দিয়ে, তাহলে দেখবে সেটা ভেতর দিকে যাচ্ছে। তাহলে এই টাওয়ের অভিমুখ হচ্ছে ভেতর দিক বরাবর। এটা তো আমরা থ্রি ডাইমেনশনে দেখাতে পারবো না, তাই এটা মনে হচ্ছে নিচের দিকে নয়, এটা কিন্তু ভেতর দিকে, এই তলের সঙ্গে ভেতর দিকে ক্রিয়া করছে। আশা করি বোঝাতে পারলাম।
টর্কের অভিমুখ কোন দিক বরাবর হচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এই তলের উপরেই ক্রিয়া করছে পি, এই তলের উপরেই ক্রিয়া করছে ই, আর এই তড়িৎ তো টর্কটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, তলের থেকে ভেতর দিক বরাবর। অর্থাৎ এই টর্ক এই পি এবং ই এর সঙ্গে সমকোণে রয়েছে। টর্ক টাও পি ও ই এর সঙ্গে সমকোণে ক্রিয়া করে, সমকোণে ক্রিয়া করে। হলো? এবার আসছি পরের একটু ডিসকাশনে। সেটা কি, এই যে তড়িৎ দ্বিমেরুটিকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখার ফলে তার মধ্যে একটি টর্ক ক্রিয়া করছে, যদিও তার উপরে নেট বল শূন্য, তার ফলে তার মধ্যে কোনো নেট বল শূন্য হওয়ার ফলে কোনো সরলরৈখিক গতি তার হবে না, অর্থাৎ এই দিক বরাবর বা এদিক বরাবর বা এদিক বরাবর বা এদিক বরাবর এর মধ্যে কোনো সরণ ঘটবে না বা এটা ডিসপ্লেসড হবে না। কিন্তু যেহেতু টর্কের মান শূন্য নয়, সুতরাং এটার মধ্যে একটা ঘূর্ণন গতি আসবে। কীরকম বরাবর, এই বলটির জন্য এই আধানটি এই দিক বরাবর ঘোরার চেষ্টা করবে, আর এই বলটির জন্য এই আধানটি এই দিক বরাবর ঘোরার চেষ্টা করবে, অর্থাৎ এর মধ্যে একটা টুইস্ট আসবে। এবং সেই টর্কের মান কত? টর্কের মান হচ্ছে পিই সাইন থিটা। পরিষ্কার? এইবার দেখো কয়েকটা স্পেশাল কেস, এই কথাগুলো আমি বলে তারপরে তোমাদেরকে একটা জিনিস, মজার জিনিস দেখাবো। স্পেশাল কেসটা কি? স্পেশাল কেস, স্পেশাল কেস 1 নম্বর কি, আমরা দেখলাম টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা। অর্থাৎ আমাদের যে তড়িৎ দ্বিমেরুটি ক্রিয়া করছে না, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর? এই দিক বরাবর। আর আমাদের তড়িৎ দ্বিমেরুটি ক্রিয়া করছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই দিক বরাবর, এবং এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তার টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা। এইবার যদি থিটার মানটা শূন্য হয়ে যায়, থিটার মানটা শূন্য হলে কি হবে? থিটার মানটা শূন্য হলে আমাদের ই ক্রিয়া করবে এই দিক বরাবর, আর আমাদের তড়িৎ, এই যে আমাদের তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক ক্রিয়া করবে এই দিক বরাবর। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? শূন্য। যদি এদের মধ্যবর্তী কোণ থিটা সেটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটা হয়ে যাবে 0। সাইন থিটা যদি 0 হয়, পি তো 0 নয়, ইও 0 নয়, সাইন থিটা যদি 0 হয়ে যায়, তাহলে টাউ এর মান কত হবে? অর্থাৎ টাউ ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। অর্থাৎ যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরা পরস্পরের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ তারা একই তল বরাবর একই দিক বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের উপরে টর্ক 0। এদের মধ্যে নেট বল তো 0 আমরা আগেই পেয়েছি, এখন দেখছি টর্কও 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো সরলরৈখিক গতিও থাকবে না, তাদের মধ্যে কোনো ঘূর্ণন গতিও থাকবে না। তাহলে আমি বলতে পারি এই যে তড়িৎ দ্বিমেরুটি, যার এই পাশে হচ্ছে আমাদের নেগেটিভ আধান আর এই পাশে হচ্ছে আমাদের পজিটিভ আধান, সেটি স্থির অবস্থায় থাকবে বা সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। বোঝা গেল কথাটা? আবার দেখো যদি এরকম হয়, আবার যদি দেখো দ্বিতীয় কেস এরকম হয়, টাউ ইজ ইকুয়ালস টু আমরা দেখলাম পিই সাইন থিটা, ঠিক আছে। এখন আমাদের ই ক্রিয়া করছে কোন দিক বরাবর? ই ক্রিয়া করছে এই দিক বরাবর, আর আমাদের পি ক্রিয়া করছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। মধ্যবর্তী কোণ কত? থিটা। এবার এটা যদি এরকম হয়, ই ক্রিয়া করছে আমাদের এই দিক বরাবর আর আমাদের পি ক্রিয়া করছে এই দিক বরাবর, তার মানে কি হচ্ছে? ই এর সঙ্গে পি বিপরীতমুখী, অর্থাৎ এদের মধ্যবর্তীকার কোণ থিটা সেটা কত হচ্ছে? থিটা হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। আর সাইন 180 ডিগ্রি মান কত হয়? সাইন 180 ডিগ্রি মান হয়ে যায় 0। অর্থাৎ টাউ ইজ ইকুয়ালস টু কত হলো? 0। এখানে যদি 0 হয়ে যায় তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাহলে টাউ হয়ে গেলে 0।
অর্থাৎ এর উপরে এই পজিশনে যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যার এই পাশে আমাদের পজিটিভ আধান, এই পাশে নেগেটিভ আধান, এই তড়িৎ দ্বিমেরুটিকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এইরকমভাবে রাখি, তাহলে দেখা যাচ্ছে তার উপরে টর্ক শূন্য, অর্থাৎ এখানেও এটা সাম্যাবস্থায় থাকছে, সাম্যাবস্থান। কিন্তু যদি ধরে নাও এরকম হয়, 3 নম্বর কেস, যে টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিক বরাবর ক্রিয়া করছে, তড়িৎ দ্বিমেরু আমাদের এই দিক বরাবর ক্রিয়া করছে, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। যদি এটা এরকমভাবে থাকতো, ই এই দিক বরাবর ক্রিয়া করছে এবং আমাদের পি এই দিক বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 90 ডিগ্রি কত হয়? সাইন 90 ডিগ্রি হয়ে যায় 1, অর্থাৎ টাউ এর মান কত হবে? টাউ ইজ ইকুয়ালস টু পি ইন্টু ই। আরেকটা কেস হচ্ছে 4 নম্বর কেস, সেটা হচ্ছে যে টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। আমাদের ই এই দিক বরাবর ক্রিয়া করছে আর পি আমাদের এই দিক বরাবর ক্রিয়া করছে এবং এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। যদি আমরা এটাকে এমনভাবে রাখি যে ই এই দিক বরাবর ক্রিয়া করছে আর আমাদের পি এই দিক বরাবর ক্রিয়া করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হলো? 360 ডিগ্রি, সরি 270 ডিগ্রি। এটা 90, এটা 90, এটা 90, 270 ডিগ্রি, অর্থাৎ থিটা হয়ে যাচ্ছে আমাদের 270 ডিগ্রি। আর থিটা যদি 270 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা কত হবে? -1। তাহলে টাউ এর মান কত হবে? মাইনাস পি ইন্টু ই। অর্থাৎ এই 4টি যে স্পেশাল কেস আমরা দেখলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? একটু মন দিয়ে দেখো তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানে থাকলে পরে সেটি সাম্যাবস্থানে থাকবে, অর্থাৎ ই যেদিক বরাবর ক্রিয়া করছে, পি যদি সেই দিক বরাবরই ক্রিয়া করে, সেটি সাম্যাবস্থার অবস্থান, কারণ সেখানে টর্কের মান 0। যদি ই যেদিক বরাবর ক্রিয়া করছে, পি ঠিক তার উল্টো দিক বরাবর ক্রিয়া করলে, তাহলেও টর্কের মান 0, অর্থাৎ সেক্ষেত্রেও তারা সাম্যাবস্থায় থাকবে। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ সমকোণে তড়িৎ দ্বিমেরুটি রাখা থাকে, তড়িৎ দ্বিমেরুটিকে যদি আমি এইভাবে রাখি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে, তাহলে তার উপরে ক্রিয়াশীল টর্কের মান 0 নয়, অর্থাৎ অবশ্যই তার মধ্যে একটি ঘূর্ণন গতি সৃষ্টি হবে। কীরকমভাবে সৃষ্টি হবে? এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ প্লাস কিউ, আর এই পাশটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ মাইনাস কিউ। এবার এটা কি করবে? এ তো আর এই অবস্থায় থাকবে না, এর উপরে একটা টর্ক ক্রিয়া করছে, এই দিক বরাবর ক্রিয়া করছে আর এটা এই দিক বরাবর ক্রিয়া করছে, এর ফলে একটা ঘূর্ণন সৃষ্টি হবে এর মধ্যে। ঘূর্ণনের ফলে কি হবে? এটি সাম্যাবস্থায় আসতে যাবে। এইখানেও ঠিক তাই, এখানে কি করছে? এটা হচ্ছে আমাদের প্লাস কিউ আধান আর এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ আধান, তাহলে এটার উপরেও একটা টর্ক ক্রিয়া করছে, সেটা কত? মাইনাস পি ইন্টু ই, অর্থাৎ এটিও সাম্যাবস্থার অবস্থান নয়, এটার মধ্যে এদিক বরাবর একটা বল প্রযুক্ত হবে, এটার উপরে এদিক বরাবর বল প্রযুক্ত হবে, অর্থাৎ এটাও এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঘূর্ণনের ফলে কী হবে? এটা ঘুরে যাবে, ঘুরে তার সাম্যাবস্থায় আসতে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানেই, সে এই সাম্যাবস্থায় আসবে নাকি এই সাম্যাবস্থায় আসবে? দুটোর মধ্যে একটা পার্থক্য আছে তো। এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর, কিন্তু এই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের ঠিক উল্টো দিক বরাবর। তাহলে প্রশ্ন হচ্ছে, এটাও তো সাম্যাবস্থা, এটাও সাম্যাবস্থা, তাহলে এই দুই ক্ষেত্রে যে তড়িৎ দ্বিমেরুটির মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, ঘূর্ণনের ফলে সে কোন জায়গায় এসে স্থির হবে? সে তো এই জায়গায় এসে স্থির হতে পারে, এই জায়গায় এসে স্থির হবে, কিন্তু না, এই যে সাম্যাবস্থার অবস্থান, এটাকে বলা হয় সুস্থির সাম্যাবস্থান, আর এই অবস্থানটাকে বলা হয় অস্থির সাম্যাবস্থান। এবার সুস্থির সাম্যাবস্থান, অস্থির সাম্যাবস্থানের ধারণা তোমাদের যদি একটু থেকে থাকে, তাহলে এটাকে খুব সহজেই বুঝতে পারবে। আমি তবু একটু বলি, সুস্থির সাম্যাবস্থান, সুস্থির সাম্যাবস্থান, আরেকটা হয় অস্থির সাম্যাবস্থান। সাম্যাবস্থান
অর্থাৎ এই সাম্যাবস্থানটাকে আমরা বলি সুস্থির সাম্যাবস্থান, আর এই সাম্যাবস্থানটাকে বলি আমরা অস্থির সাম্যাবস্থান। পার্থক্যটা কি? সুস্থির সাম্যাবস্থানের ক্ষেত্রে কি হয়, এইরকমভাবে প্রাথমিকভাবে মনে করো রাখা ছিল, প্রাথমিকভাবে এইরকমভাবে আমি এটাকে কী করলাম, একটু ঘুরিয়ে দিয়ে এরকমভাবে প্লেস করলাম, তাহলে এটা কি করবে, এদিক বরাবর আমাদের প্লাস কিউ আধান, এদিক বরাবর আমাদের মাইনাস কিউ আধান, এদিক বরাবর একটা টর্ক প্রযুক্ত হবে, এরকম টুইস্টিং হবে, এটা এরকম জায়গায় এসে স্থির হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এইটা এরকমভাবে ছিল, এটাকে যদি আমি এখন এইরকমভাবে প্লেস করি, মনে করে একটু ঘুরিয়ে দিলাম এরকমভাবে, এরকমভাবে একটু ঘুরিয়ে দিলাম থিটা কোণে, ঠিক আছে, এরকমভাবে একটু থিটা কোণে ঘুরিয়ে দিলাম। থিটা কোণে যদি ঘুরিয়ে দিই এই অবস্থান থেকে, পি এর সঙ্গে এর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা কি করবে, এটা কি আর আগের অবস্থা আবার ফিরে আসবে না? কেন? কারণ এই পাশটা হচ্ছে আমাদের ধনাত্মক আধান প্লাস কিউ, আর এই পাশটা হচ্ছে আমাদের ঋণাত্মক আধান মাইনাস কিউ। তাহলে এই দিক বরাবর একটা টর্ক প্রযুক্ত হবে, এই দিক বরাবর একটা টর্ক প্রযুক্ত হবে, ঠিক আছে, এদিক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে, এদিক বরাবর বল প্রযুক্ত হবে, অর্থাৎ এর উপরে একটা টর্ক প্রযুক্ত হবে, টর্কের ফলে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঘূর্ণন সৃষ্টি হলে কিন্তু আমরা, এটা ছিল প্রথমে এই অবস্থানে, এই অবস্থান থেকে একটু সরিয়ে আমি এই অবস্থানে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু ছেড়ে দিলে পরে এটা আবার এই অবস্থানে ফিরে আসবে না, এটা ঘুরে গিয়ে আবার এই অবস্থানে এসে স্থির হয়ে যাবে। অর্থাৎ কোনো একটি বস্তু সাম্যাবস্থানে রয়েছে, তাকে যদি আমি ডিসপ্লেসড করে দিই, মনে করো এই একটা দেওয়াল, দেওয়ালের মধ্যে একটা এই রকম একটা বস্তুকে রাখা আছে, এটাকে আমি তার কাঠি দিয়ে দেওয়ালের সঙ্গে জুড়ে দিচ্ছি। এবার এই বস্তুটাকে মনে করো এটা মুভ করতে পারে, এটাকে যদি আমি একটু এদিক বরাবর টানি, টেনে একটু নিয়ে আসি এদিক বরাবর, ছেড়ে দিই, এটা কিন্তু অটোমেটিক্যালি আবার এই অবস্থানে চলে আসবে। আবার এটাকে যদি আমি এদিক বরাবর টেনে নিয়ে যাই, নিয়ে ছেড়ে দিই, এটা অটোমেটিক্যালি আবার এদিক বরাবর ফিরে আসবে। অর্থাৎ এই অবস্থানটা হচ্ছে এর সুস্থির সাম্যাবস্থার অবস্থান। আবার অনেক সময় কী হয়, এটাকে যদি আমি এইভাবে রাখি, ঠিক আছে, এটাকে যদি আমি এইভাবে দেওয়ালের সঙ্গে রেখে দিই, এইভাবে থাকলেও সে সাম্যাবস্থানে থাকবে, কিন্তু এটাকে যদি আমি একটু এদিক বরাবর ডিসপ্লেস করে দিই, এটা কিন্তু আর এদিক বরাবর ফিরে আসবে না, এটা কি করবে, এই রকমভাবে নিচে নেমে যাবে। আবার এটাকে যদি এই দিক বরাবর একটু সাম্যাবস্থান থেকে বিচ্যুত করে দিই, সেটা কিন্তু এদিক বরাবর ফিরে আসবে না, এটা ঘুরে আবার এই অবস্থানে চলে আসবে। অর্থাৎ এই ধরনের সাম্যাবস্থানকে বলবো আমরা অস্থির সাম্যাবস্থান, আর এই ধরনের সাম্যাবস্থানকে বলি সুস্থির সাম্যাবস্থান। অর্থাৎ এই অবস্থানটা হচ্ছে আমাদের সুস্থির সাম্যাবস্থান, যেখানে পি এবং ই এর মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে কি হলো আলটিমেটলি এটাই হলো যে একটি তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি অ্যাঙ্গেল করে রাখবো, তখন কি করবে, এটার মধ্যে নেট বল শূন্য হবে, যার ফলে এর কোনো সরলরৈখিক গতি হবে না, কিন্তু এর উপরে টর্ক ক্রিয়া করবে, যে টর্কের ফলে তার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। এই যে এই দিক বরাবর একটা টর্ক ক্রিয়া করছে, এর ফলে কি হবে, এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঘূর্ণনের ফলে কি হবে, এ চাইবে তার সাম্যাবস্থায় ফিরে আসতে। সাম্যাবস্থান কোন অবস্থান, সে কি এই দিক বরাবর এসে স্থির হয়ে যাবে, নাকি এই দিক বরাবর এসে স্থির হয়ে যাবে, সে এই দিক বরাবর, অর্থাৎ 0 ডিগ্রি যখন হবে এদের মধ্যবর্তীকার কোণ সেদিক বরাবর, অর্থাৎ এটি ঘুরে গিয়ে ঠিক এই বরাবর এসে স্থির হয়ে যাবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরু কিরূপ আচরণ করে, এটা আমরা জানলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন এদের মধ্যবর্তীকার কোণ 90 ডিগ্রি হচ্ছে, সেই 90 ডিগ্রি হলে পরে তাদের মধ্যে ক্রিয়াশীল টর্কের মান সবচেয়ে বেশি, অর্থাৎ তাদের মধ্যে যে ঘূর্ণনটা সেটা সবচেয়ে দ্রুত হয়ে তারা সাম্যাবস্থানে ফিরে আসবে। এই ক্ষেত্রেও তাই, দ্রুত হবে, এটা সাম্যাবস্থানে ফিরে আসবে। অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লেস করলে পরে সেটা সবসময় সাম্যাবস্থানে থাকতে চায়। আমরা যদি তাকে সাম্যাবস্থান থেকে একটু বিচ্যুত করে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি করবে, সেটা আবার তার পূর্বের সাম্যাবস্থানে ফিরে আসতে চাইবে, অর্থাৎ তার মধ্যে একটি টর্ক ক্রিয়া করবে, ফলে তার মধ্যে একটি ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।